আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইতিপূর্বে যে 3টি ক্লাস হয়েছে সেখানে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়িয়েছি। আমি যতটুকু জানি ইতিপূর্বে কলেজও মকবুল স্যার সম্ভবত তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়িয়েছে। যতটুকু বাকি ছিল ততটুকু আমি দেখাইছি। আজকের আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ফার্স্ট পার্টের অষ্টম চ্যাপ্টার নাম্বার 8। তোমরা সবাই বই খাতা বের করো। ফার্স্ট পার্টের চ্যাপ্টার নাম্বার 8, অধ্যায় 8, অধ্যায়ের নাম হয়েছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এটা আসলে ইয়ার সায়েন্স পরীক্ষার পরের যে সিলেবাস থাকে, মানে প্রি ফাইনালের মানে প্রাক নির্বাচনী পরীক্ষার যে পড়া থাকে সেই পড়াটা, অর্থাৎ ইয়ার সায়েন্স পরীক্ষার পরের সিলেবাস থেকে আমরা আজকে শুরু করব। তোমরা একটু মনোযোগী থাকলে বুঝতে পারবে চ্যাপ্টারটা আসলে অতটা কঠিন না, কিন্তু মনোযোগ থাকা চাই। মনোযোগ না থাকলে আসলে বোঝা সম্ভব না। আমরা চ্যাপ্টার নাম্বার 8 পড়ব, পর্যায়বৃত্ত গতি। একটু তোমাদের কাছে যেটা আমার বলা সেটা হচ্ছে এই লেকচারটা বারবার দেখবে, যেহেতু একদম নতুন, আগে এরকম পড়া তোমরা কখনো পড়োনি। সেজন্য যদি বারবার দেখো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, আর প্র্যাকটিস ছাড়া তো আসলে ভালো করা সম্ভব না। তো প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কি। আমরা এখান থেকে শুরু করুন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কি। পর্যাবৃত্ত গতি আমরা এরকম বলবো যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, আবার শোনো, কোনো গতিশীল বস্তুকণার গতিপথ যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আবার শোনো, যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আমি আবার রিপিট করছি, যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আবার শোনো, যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো এখানে এই বিন্দুতে কোন একটি বস্তু আছে। এখন একজন লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এ থেকে গেল বিতে, বি থেকে আসলো সিতে, সি থেকে আসলো ডিতে, ডি থেকে ঘুরতে ঘুরতে আবার এতে আসলো, এ থেকে আবার এদিকে গেল। যদি বস্তুর গতি এরকম হয় তখন তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন সাইকেলের চাকার গতি, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর গতি, এগুলো সবই হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমার মনে হয় বুঝতে পারছো, কারণ ফ্যানের পাখা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর আসলে একই দিক থেকে অতিক্রম করে। তোমরা যদি আমার হাতও লক্ষ্য করো, ধরো আমার আঙুলটা এখানে আছে, দেখো ঘুরে একটা নির্দিষ্ট সময় পর আবার এখানে আসলো, আবার এদিকে গেল। তার মানে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তার কি বলছি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তুর সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তার মানে সাইকেলের চাকার গতি, বৈদ্যুতিক পাখার গতি, পৃথিবীর গতি, গাড়ির চাকার গতি, এরকম যা আছে সবই হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি আবার দুই রকমের হতে পারে। পর্যাবৃত্ত গতি আবার দুই রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। নাম্বার 1, স্থানিক পর্যায়ক্রম। 2 নম্বর হচ্ছে কালিক পর্যায়ক্রম। তাহলে পর্যাবৃত্ত গতি কয় প্রকার? পর্যাবৃত্ত গতি হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, 2 নম্বর হচ্ছে কালিক পর্যায়ক্রম। আবার শোনো, পর্যাবৃত্ত গতি কয় রকম? পর্যাবৃত্ত গতি হচ্ছে 2 রকম। 1 নম্বর হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, 2 নম্বরে হচ্ছে কালিক পর্যায়ক্রম। তাহলে আমরা প্রথমেই দেখবো স্থানিক পর্যায়ক্রম কি। প্রথম প্রশ্ন হচ্ছে স্থানিক পর্যায়ক্রম কি। আমরা এরকম বলবো যে যদি পর্যায়বৃত্তির সময়কাল, দ্যাট মিনস সময়, যদি কোনো বস্তুর পর্যায়বৃত্তির সময়কাল অর্থাৎ সময় স্থানের উপর নির্ভর করে, তবে তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। আবার শোনো, যদি কোনো বস্তুর পর্যায়কাল স্থানের উপর নির্ভর করে
তবে তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। আবার শোনো, যদি কোনো বস্তুর পর্যায়কাল স্থানের উপর নির্ভর করে তবে তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। যেমন সরল দোলকের গতি, যেমন সরল দোলকের গতি হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। আবার শোনো, যেমন সরল দোলকের গতি হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। এখন আমরা দেখব সরল দোলকের গতি স্থানিক পর্যায়ক্রম কেন। নতুন একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা সম্পর্কে তোমরা জানো না। এই অধ্যায়েরই সমীকরণ, আমি যেহেতু সংজ্ঞা পড়াইতে গিয়ে লাগছে তাই আমি সমীকরণটা টাচ করবো। এখন কোশ্চেন না করে যখন চ্যাপ্টার শেষের দিকে যাবা তখন পেয়ে যাবা যে আসলে কোত্থেকে আসে এটা। সমীকরণটা এরকম, সমীকরণ হচ্ছে টি সমান 2π√L/g। আমি জানি এই সমীকরণটা তোমরা জানো না, আর জানার কথাও না, জানার কথাই না, সমস্যা নেই কোনো। এই অধ্যায়েরই পড়া, এই অধ্যায়ে আমরা পেয়ে যাবো এই সমীকরণটা। আপাতত মনে রাখো। এখন দেখো, টি সমান 2π√L/g। এই টি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। আবার শোনো, এই টি হচ্ছে পর্যায়কাল, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, দ্যাট মিন্স দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। প্রশ্ন ছিল সরল দোলকের গতি স্থানিক পর্যায়ক্রম কেন। আবার শোনো, প্রশ্ন ছিল সরল দোলকের গতি স্থানিক পর্যায়ক্রম কেন। তোমরা নিশ্চয়ই মহাকর্ষ অধ্যায়ে পড়েছো যে জি এর মান আসলে দৈর্ঘ্য সংখ্যা না, জি এর মান পরিবর্তনশীল। এবারে ভেবে দেখো তো, যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তাহলে জি এর মান কমবে। এখন জি এর মান কমবে মান হচ্ছে টি এর মান বাড়বে, তার মানে টি এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি ভূপৃষ্ঠ থেকে গভীরে যাও তাহলেও কিন্তু জি এর মান কমবে, আর জি এর মান কমার মান হচ্ছে টি এর মান বাড়বে। যদি তুমি মেরু অঞ্চলে যাও জি এর মান বাড়বে, যদি জি এর মান বাড়ে টি এর মান কমবে। যদি তুমি বিষুবীয় অঞ্চলে যাও সেক্ষেত্রে জি এর মান কমবে, তার মানে টি এর মান বাড়বে। যদি তুমি পৃথিবীর কেন্দ্রে যাও তাহলে জি সমান 0 হবে। যদি জি সমান 0 হয় তবে এখান থেকে কি পাই, তাহলে টি সমান 2π√L/0, তার মানে 2π সামথিং বাই 0 মানে ইনফিনিটি। ইনফিনিটি যা গুণ করি তার মানে ইনফিনিটি। এর মানে হচ্ছে একটা সরল দোলক যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে তার দোলনকাল অসীম হবে। এর মানে হচ্ছে দোলকটা স্থির হয়ে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই দোলনকাল অথবা পর্যায়কাল বস্তুর স্থানের উপর নির্ভর করে। এই দোলনকাল বা পর্যায়কাল স্থানের উপর নির্ভর করে, অর্থাৎ স্থান পরিবর্তনের সাথে সাথে পর্যায়কালেরও পরিবর্তন হয়। সুতরাং সরল দোলকের গতি হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। আমি আবারও বলছি, জি এর মান পরিবর্তনের সাথে সাথে টি এর মান যেহেতু পরিবর্তিত হয় সেহেতু সরল দোলকের গতিকে আমরা স্থানিক পর্যায়ক্রম বলতে পারি। আমার মনে হয় সমস্যা নেই। পরের প্রশ্ন ছিল কালিক পর্যায়ক্রম। কালিক তার মানে কাল, কাল মানে সময়, সময় মানে কি, কালিক পর্যায়ক্রম। 2 নম্বর কোশ্চেন ছিল কালিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম। কালিক মানে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে সময়। আমার মনে বুঝতে পারছো, কালিক মানে কাল, কাল মানে কি সময়। তার মানে যদি কোনো বস্তুর পর্যায়বৃত্তির সময়কাল সময় সাপেক্ষে হয়, দ্যাট মিন্স সময়ের উপর নির্ভর করে। যদি কোনো বস্তুর পর্যায়বৃত্তির সময়কাল সময়ের উপর নির্ভর করে, দ্যাট মিন্স সময় সাপেক্ষে হয়, তবে তাকে বলা হয় কালিক পর্যায়ক্রম। যেমন 16 ডিসেম্বর নিশ্চয়ই প্রত্যেক দিন হয় না, বছরে কয়বার হয়, একবার। 26 মার্চ কয়বার হয়, একবার। ঈদ, যেমন মাহে রমজানের ঈদ বছরে কয়বার হয়, একবার। একটি টাইমটা হয়তো একটু এদিক সেদিক, বাট হয় কিন্তু একবার। তারপর 16 ডিসেম্বর, 26 মার্চ, ফ্রাইডে, তারপর কারো জন্মদিন, এগুলো বছর কয়বার হয়, একবার। এগুলো সবই হচ্ছে কালিক পর্যায়ক্রম। হার্টের যে বিট সেগুলো সবই হচ্ছে কালিক পর্যায়ক্রম। এখন প্রশ্ন আসতে পারে এরকম যে 26 মার্চ কালিক পর্যায়ক্রম কোন, উত্তরটা কি? তাহলে বলতে হবে যে 26 মার্চ একটা নির্দিষ্ট সময় পর পর আসে, সেজন্য 26 মার্চ হচ্ছে কালিক পর্যায়ক্রম। হার্ট বিট কালিক পর্যায়ক্রম কেন? কারণ হার্টের যে বিট সে নির্দিষ্ট সময় পর পর হয়। ডাক্তারের কাছে গেলেই দেখি তো হার্টবিটটা কীরকম, তার মানে তারা পালসটা বুঝতে পারে নির্দিষ্ট সময় পর পর হয়। পৃথিবীর গতি এটা কিন্তু কালিক পর্যায়ক্রম। তোমরা নিজেরা বুঝতে পারছো, সূর্য কিন্তু 24 ঘন্টা ওঠে না। সূর্য দিনে কয়বার ওঠে, একবার ওঠে। কয়বার অস্ত যায়, একবার অস্ত যায়। তাহলে গ্রহের গতি সেটা কেমন পর্যায়ক্রম, কালিক পর্যায়ক্রম। আমার মনে হয় সমস্যা নেই। এবারে তাহলে পর্যায়বৃত্ত গতি নিয়ে আমার মনে হয় বেশি সমস্যা নেই। তোমরা একটু বই দেখবা, বইতে আরো ডিটেলস আছে, আমার মনে হয় বোঝার মতো বলেছি। তোমরা একটু বই দেখবা, বইতে আরো ডিটেলস আছে, তোমরা বুঝতে পারবে। পরের অংশ হচ্ছে স্পন্দন। 2 নম্বরের পরের প্রশ্ন হচ্ছে স্পন্দন গতি।
স্পন্দন গতি। আমরা এরকম বলবো, যদি কোনো বস্তুর পর্যায়কাল, যদি কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। আবার শোনো, যদি কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। আবার শোনো, যদি কোনো বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি হচ্ছে স্পন্দন গতি। তোমরা আমার হাতের দিকে তাকাও, হাতটা খেয়াল করো, হাত এখানে আছে, স্টার্টিং পয়েন্ট ধরো, এটা এখান থেকে এখানে আসলো, তার মানে পর্যায়কালে অর্ধেক হয়েছে। এরপর হাত আবার এখান থেকে এখানে গেল। দেখো এখনকার গতি আগের গতি কোন দিকে? উল্টো দিকে। তাহলে সরল দৈর্ঘ্যের গতি কেমন গতি? পর্যাবৃত্ত গতি। তোমরা যদি এইটা একটু লক্ষ্য করো, এটাকে আমরা যদি সরল দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করি, তোমরা দেখো এটাকে বলা হয় সাম্য অবস্থান। তার মানে আমি এখান থেকে এদিকে নিলাম, নেওয়ার পর আমি কলমটাকে ছেড়ে দিলাম, পেন্সিল যদি ছেড়ে দিই, পেন্সিলটা আস্তে ওদিক দিয়ে যাবে, এরপর ওদিক থেকে এদিকে আসলো। তার মানে এখান দিয়ে যাত্রা করলো, যাত্রা করার পর সে এই দিক গেল, যাওয়ার পর আবার এই দিক আসলো। তার মানে যাওয়ার সময় তার দিক যেদিক, আসার সময় তার দিক তার উল্টো দিক। তাহলে সংজ্ঞা কি বলা আছে? যে কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয়, যেমন ফিগারে দেখাই, ধরো এটাকে বলা হয় সাম্য অবস্থান ও এ, এটাকে বলা হয় সাম্য অবস্থান। বস্তু আছে এ বিন্দুতে, এ থেকে আমি নিলাম, এটাকে নিয়ে গেলাম বিতে। কোথায় নিলাম? বিতে। ছিল এতে, এ থেকে গেল কোথায়? বিতে। বি থেকে আবার আসলো ডিতে। আসলে কোথায়? ডিতে। আমরা যদি এরকম ব্যাখ্যা করি যে বস্তুকে বি থেকে ছেড়ে দিলাম, আসলো ডিতে, তার মান তার দিক হচ্ছে এদিকে। এবার এখান থেকে ছেড়ে দিলাম, তখন সে যাবে এদিকে। তার সংজ্ঞায় কি বলা আছে? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। আবার শোনো, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। তার মানে হচ্ছে, প্রথমে বি থেকে আমরা ডিতে আসলাম, আমার দিক হচ্ছে বিডি বরাবর। এবারে বি থেকে বিতে গেলাম, তার মানে আমার দিক হচ্ছে ডিবি বরাবর। প্রথম দিকে আমার দিক যেদিক ছিল, এইবারে আমার দিক সেই দিকে না, বরং তার উল্টো দিকে। তার মানে সরল দোলকের গতি কেমন গতি? স্পন্দন গতি। সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে বই থেকে মুখস্থ করবা। তাহলে আমি আবার বলছি, কোনো গতিশীল বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তবে বস্তুর এই গতিকে স্পন্দন গতি বলে। আচ্ছা, এবারে সরল সন্ধিত স্পন্দন। পরের প্রশ্ন হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দন সংজ্ঞা এরকম যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয়। আবার শোনো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ, দ্যাট মিনস স্মল এ। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তবে বস্তুর এই গতিকে সরল সন্ধিত স্পন্দন গতি বলে। আমি আবার রিপিট করছি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তবে বস্তুর এই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলে। আবার রিপিট করছি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তবে বস্তুর এই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলে। এবার আমরা একটু ফিগারে দেখি, একটু লক্ষ্য করো, এটাকে একটা সরল দোলকের চিত্র এঁকে নেই। এটা হচ্ছে একটা সরল দোলকের সাম্যাবস্থান ওয়ে। এখন প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থান কি? যে স্থানে থাকতে সবচেয়ে কম শক্তি লাগে সেটা হচ্ছে সাম্যাবস্থান। আমার হাতের দিকে তাকাও, আমার হাত যেখানে আছে এটাকে বলা হয় সাম্যাবস্থান। হাত যদি এখানে রাখতে বলি যে হাত এরকম রাখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি 5 মিনিট রাখতে বলি, একটু পরে তোমরা কিন্তু রিয়াক্ট করবা, স্যার অনেক কষ্ট হচ্ছে, হাত ছেড়ে দেন। তার মানে এটা কিন্তু সাম্যাবস্থান না। তার মানে যেখানে থাকতে সবচেয়ে কম শক্তি লাগে সেটা হচ্ছে সাম্যাবস্থান। তার মানে
আমার হাত যে অবস্থানে সেটাকে বলা হয় সাম্য অবস্থান। তার মানে যদি আমি এই পেন্সিলটাকে সুতা দিয়ে ঝুলিয়ে রাখি, পেন্সিলটা যে অবস্থানে থাকবে এটা হচ্ছে সাম্য অবস্থান। পেন্সিলটা যে অবস্থানে থাকবে এটা হচ্ছে সাম্য অবস্থান। তার মানে আমার এই আঙ্গুলটাকে আমরা বললাম ও, আর পেন্সিলটাকে বললাম এ। তার মানে ওই হচ্ছে একটি সহদুলকের সাম্য অবস্থান। তার মানে এই যদি রেখে দেয় এরকম, সব সময় এরকম থাকবে, এটা হচ্ছে সাম্য অবস্থান। তার মানে ওই হচ্ছে একটি সহদুলকের সাম্য অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি পেন্সিলটাকে এখানে সরাই নেই, এখান থেকে ছেড়ে নিলে কিন্তু সে আর এখানে থাকছে না, সে দুলতে শুরু করলো। কি করলো? দুলতে শুরু করলো। এখন তোমরা খেয়াল করো, এইটাকে যদি আমি ফিগার এরকম দেখাই, তাহলে ওই হচ্ছে সাম্য অবস্থান। আমি এই জায়গায় যে বস্তু আছে এটাকে বলা হয় বব। কি বলা হয়? বব। আমি এটাকে সরিয়ে এই এ থেকে বিতে নিয়ে গেলাম। সে ছিল কোথায়? ছিল এতে। নিলাম কোথায়? বিতে। ছিল কোথায়? এতে। গিয়েছে কোথায়? বিতে। তাহলে তার সরণ হচ্ছে কোন বরাবর? এবি বরাবর। তাহলে ছিল এতে, গেছে কোথায়? বিতে। তাহলে তার সরণ হচ্ছে এবি বরাবর। কোন দিকে? এদিকে। সরণকে বললাম এক্স। বলাই গেছে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বলা হচ্ছে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। প্রশ্ন হচ্ছে, বস্তু ছিল এতে, সে গিয়েছে বিতে। সে কিন্তু এমনি এমনি যায়নি। আমার বল প্রয়োগ করতে হয়েছে কোন বরাবর? এবি বরাবর। এটা হচ্ছে প্রযুক্ত বল। এটা হচ্ছে কি বলো? প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলের দিক হচ্ছে কিন্তু এবি বরাবর। সরণ হচ্ছে কোন বরাবর? এবি বরাবর। এটা হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল। আর সরণ হচ্ছে এক্স। তাহলে প্রযুক্ত বল এবং সরণ কিন্তু একমুখী। বুঝতেই পারছো, যদি জিজ্ঞেস করি কেমন কাজ হয়েছে, উত্তর হচ্ছে একদম সহজ, বলের দ্বারা কাজ হয়েছে। প্রযুক্ত বল অর্থাৎ কলমটা কিন্তু এখান থেকে, কলম কিন্তু এখান থেকে এখানে এমনে এমনে যাবে না, সেজন্য তোমার বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করছি কোন দিকে? উপরের দিকে। তাহলে বলের দিকে আর সরণের দিকে একই দিকে, সেক্ষেত্রে বলের দ্বারা কাজ হয়, দ্যাট মিনস পজিটিভ কাজ। এখন প্রশ্ন হচ্ছে, কলমটাকে এখানে নেওয়ার পর কলমটা এখানে থাকছে না, ছেড়ে দিলে আবার চলে আসছে। যে বলের কারণে বস্তু আবার আগের জায়গায় ফিরে আসে সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। আবার শোনো, যে বলের কারণে বস্তু আবার আগের জায়গায় ফিরে আসে তাকে বলা হয় প্রত্যয়নী বল। তার মানে এখান থেকে যদি আমি পেন্সিলকে ছেড়ে দেই, সেখান থাকবে না, সে এখান থেকে আবার এইদিকে চলে আসবে। যে বলের কারণে চলে আসবে সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। এইবারে খেয়াল করো, তোমার সরণ এক্স আর বল এফ, সরণের দিক হচ্ছে এই বরাবর, বলের দিক হচ্ছে এই বরাবর। তার মানে বল আর সরণ এর দিক আসলে একদিকে না, কয় দিকে? দুই দিকে। তার মানে হচ্ছে বল, তার মানে এফ ইজ বেরিস এক্স মাইনাস এক্স। এটা হচ্ছে হুকের সূত্র। বলাই আছে প্রত্যয়নী বল বা অভ্যন্তরীণ বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আবার শোনো, প্রত্যয়নী বল বা অভ্যন্তরীণ বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটা হুকের সূত্র। আবার শোনো, প্রত্যয়নী বল বা সরণ হচ্ছে, প্রত্যয়নী বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখন এই এফ সমান এম এ ইজ বেরিস মাইনাস এক্স, বা এ সমান লেখা যায় তাহলে কত? মাইনাস 1/m ইন্টু বি এক্স। এটা যেহেতু ধ্রুব সংখ্যা, তাহলে এরকম লেখা যায় এ ইজ বেরিস মাইনাস এক্স। তার মানে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু ত্বরণ যদি এর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, এবং ত্বরণ সর্বদা এই বিন্দু অভিমুখী হয়, এর মানে কি? বস্তুর গতি আসলে এখান থেকে যদি ছেড়ে দেই, তাহলে বস্তু কোন দিকে আসতে চেষ্টা করবে? এই দিকে চেষ্টা করবে, এই সাম্য অবস্থানের দিকে। ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী বলতে সাম্য অবস্থান কি বোঝায়? ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী বলতে সাম্য অবস্থান বোঝায়। তাহলে কি বলছি? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, তবে বস্তুর এই গতিকে সরল সন্দিত স্পন্দন বলে। তাহলে তোমরা কিন্তু মনে রাখবা, বল বা ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটা হচ্ছে সরল সন্দিত স্পন্দনের একটা বড় শর্ত। বল বা ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বল বা ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আচ্ছা, এবারে তোমরা পারো এমন কিছু সংজ্ঞা একটু মনে করার চেষ্টা করো। পর্যায়কাল, এটা তোমরা পারো, আমি একটু মনে করে দিচ্ছি। পর্যায়কাল এরকম, কোন কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। আবার শোনো, কোনো কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। আবার শোনো, কোনো কম্পনশীল বস্তুর একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। এইবারে বলো কম্পাঙ্ক। 9-10 এর পরে একটু মনে করো কম্পাঙ্ক।
আমার এই অধ্যায় যেহেতু লাগবে একটু মনে করে দিচ্ছি। কোনো কম্পনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। আবার শোনো, কোনো কম্পনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এবারে দশা। পরের প্রশ্ন হচ্ছে দশা কি? দশা আমরা এরকম বলবো যে কোনো গতিশীল বস্তুর দশা বলতে তার গতির সার্বিক অবস্থা বোঝায়। আবার শোনো, কোনো গতিশীল বস্তুর দশা বলতে তার গতির সার্বিক অবস্থাকে বোঝায়। সার্বিক অবস্থা বলতে কি? ওই বিশেষ মুহূর্তে কণার সরণ কত, কণার ত্বরণ কত, কণার বেগ কত, কণার উপর প্রযুক্ত বল কত, সবগুলোকে বোঝায়। এটাকে বলা হয় দশা। আবার শোনো, তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল বস্তুর দশা বলতে ওই বিশেষ মুহূর্তে তার গতির সার্বিক অবস্থাকে বোঝায়। গতির সার্বিক অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণার সরণ কত, তার বেগ কত, তার ত্বরণ কত, তার বল কত। আর বুঝতেই পারছো, যদি আমি কোনোভাবে সরণকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমি বেগ পাবো। যদি বেগকে টাইম দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ পাবো। যদি ত্বরণকে এম দিয়ে গুণ করি তাহলে বল পাবো। তার মানে সার্বিক দশা বলতে গতির সার্বিক অবস্থাকে বোঝায়। কি বোঝায়? সার্বিক অবস্থাকে বোঝায়। তোমরা ছোট্ট একটা জায়গা মনে রাখবা, দশা বলতে কৌণিক সরণকে বোঝায়। দশা বলতে সবসময় মনে রাখবা কৌণিক সরণকে বোঝায়। এটা দশা বলতে কি বোঝায়? কৌণিক সরণকে বলতে বোঝায়। দশা বলতে কৌণিক সরণকে বোঝায়। তুমি এইটুকু মনে রাখতে পারলে তুমি বিপদ মুক্ত থাকবো। যখন অঙ্ক করতে হবে, যখন পুরো সৃজনশীল সলভ করতে হবে, তখন তোমার মাথায় রাখতে হবে শুধু একটা জিনিস আসবে বারবার, থেটা হচ্ছে কৌণিক সরণ। আর বুঝতেই পারছো, যেখানে কৌণিক সরণ আছে সেখানে রৈখিক সরণ এমনি আছে। যেখানে কৌণিক সরণ থাকবে সেখানে রৈখিক সরণ অটো আছে। তার মানে কৌণিক সরণ থাকলে রৈখিক সরণ এমনি থাকবে পাশাপাশি। আর এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সূত্র হচ্ছে S = R θ। মনে করো S = R θ। তার মানে একটা সম্পর্ক অলরেডি আছে। তার মানে থেটা যেখানে আছে, যেখানে কৌণিক সরণ আছে, রৈখিক সরণ সেখানে অটো আছে। এবারে আরেকটা ছোট জিনিস লাগবে, সেটা হচ্ছে বিস্তার। এটা তো জানারই কথা, এটাকে বলা হয় বিস্তার। এটাকে স্মল a দিয়েও লিখলে হয়, ক্যাপিটাল A দিয়ে লিখলে হয়। তার মানে স্থির বা সাম্য অবস্থান থেকে কণাটি যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। আবার শোনো, স্থির বা সাম্য অবস্থান থেকে কণাটি যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। আবার শোনো, স্থির বা সাম্য অবস্থান থেকে কণাটি যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। তুমি আমার হাতের দিকে তাকাও, এই হাত এখানে যেখানে আছে এর সাম্য অবস্থান, হাত সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারে। তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব সেটাকে বলা হয় বিস্তার। এটাকে বলা হয় বিস্তার। তার মানে যদি ফিগারে দেখাই তাহলে তোমার জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। এটা যদি একটা সরল দোলকের চিত্র হয় তাহলে এই দূরত্বকে বলা হয় বিস্তার। তাহলে এটাকে যদি ও বলো, এটাকে যদি পি বলো, তাহলে ওপি সমান ক্যাপিটাল A সমান বিস্তার বা এমপ্লিটিউড। তা কি বলছি? স্থির বা সাম্য অবস্থান থেকে কণাটি যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। তার মানে এটা এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, সেজন্য বলা হয়েছে যে কোনো দিকে। তার মানে সেজন্য বলা হয়েছে কি বলো, যে কোনো দিকে, এদিকেও হতে পারে। তার মানে স্থির বা সাম্য অবস্থান থেকে কণাটি যে কোনো একদিকে, এদিকে অথবা এদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। এবারে আমরা সরল সন্ধিতে স্পন্দনরত কণার গতির সমীকরণ বের করব। সবাই খাতায় রাখো, সরল সন্ধিত স্পন্দনরত কণার গতির সমীকরণ। সরল সন্ধিত স্পন্দনরত কণার গতির সমীকরণ। আমরা এরকম একটা জায়গা বের করব, সরল সন্ধিতে স্পন্দনরত কণার গতির সমীকরণ। এরকম একটা জায়গা দিয়ে একটা সমীকরণ বের করবো। তোমরা বুঝতেই পারছো, একটু বড় ধরনের সমীকরণ, সরল সন্ধিতে স্পন্দনরত কণার গতির সমীকরণ। প্রথমে আমরা একটা চিত্রের হেল্প নেই, তাহলে সুবিধা হবে। এটাকে বললাম ও, এটাকে বললাম এ। এটাকে বলা হয় নিঃসন্দেহে ভর আছে, ভরকে বললাম আমি এন। ভর কত? এন। এখন এখান থেকে সে দুলতে দুলতে এই এ থেকে বিতে আসলো। ছিল কোথায়? এতে। এসে কোথায়? বিতে। তার সমান হয়েছে কত? এক্স। তার টাইম ডাকছে না, লাগে নাই, টাইমকে বললাম টি। অর্থাৎ আমি ছিলাম
এই বিন্দুতে, এখন গেলাম বি বিন্দুতে। আমার সরণ হয়েছে কত এক্স, এ থেকে বিতে গিয়েছি, অবশ্যই আমার সময় লাগছে, সময়কে বললাম আমি টি। আর যে বস্তু এখানে আছে তার ভরকে বললাম আমি এম, এটাকে বলা হয় বব। তাহলে ববের ভর কত এম। বব না বলে শুধু বস্তু আমরা বলবো। আমার হাত হইতে পারে, আমার হাতে নিশ্চয়ই ভর আছে, ভর কত এম। তার হাত এখানে আছে সাম্যাবস্থান, আস্তে এখান থেকে এখানে চলে গেল। তারপর নিশ্চয়ই হাতে সরণ হয়েছে, যে সরণ হয়েছে এক্স, আমার হাত এখান থেকে এখানে গিয়েছে, তাতে নিশ্চয়ই তার সময় লেগেছে, যে সময় লাগছে সেটাকে বললাম স্মল টি। তাহলে পরে এরকম ধরা যাক স্মল এম ভরের কোনো একটি বস্তুকণা সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল। আবার শোনো, ধরা যাক স্মল এম ভরের কোনো একটি বস্তুকণা সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল। আবার শোনো, ধরা যাক স্মল এম ভরের কোনো একটি বস্তুকণা সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল। আবার শোনো, ধরা যাক স্মল এম ভরের কোনো একটি বস্তুকণা সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল যদি স্মল টি সময় পরে সাম্য অবস্থান থেকে বস্তুর সরণ এক্স হয়। আবার শোনো, যদি স্মল টি সময় পরে সাম্য অবস্থান থেকে বস্তুর সরণ এক্স হয়, তবে বেগ ভি সমান, নিশ্চয়ই জানো সরণের হারকে কি বলা হয় বেগ। তোমাদের জানার কথা, সময় সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। নিশ্চয়ই তোমাদের জানার কথা, সময় সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। তাহলে বেগ ভি সমান ডি ডিটি অফ এক্স। তাহলে ত্বরণ কত? সুতরাং ত্বরণ এ সমান সময়ের সাপেক্ষে, নিশ্চয়ই জানো বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এখন এই ভি এর মান এখান থেকে বসাও, তাহলে কত হয় ডি ডিটি অফ, ভি এর মান বসাই ডিএক্স ডিটি, সিম্পলিফাই করো, তাহলে হবে ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার। নিশ্চয়ই তোমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ অলরেডি করে ফেলেছো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেহেতু করছে, এটা না বোঝার মতো বিষয় নেই, কারণ এই টি এর সাপেক্ষে এখানে একবার করলাম, এখানে একবার করলাম, তাহলে মোট কয়বার করলাম? দুইবার। যদি দুইবার করা হয় তাহলে এরকম লিখতে হয় ডি স্কয়ার ডিটি স্কয়ার। যদি তিনবার করতে হয় তাহলে লিখতে হয় ডি কিউব ডিটি। যদি পাঁচবার করতে হয় তাহলে লিখতে হয় ডি ফাইভ ডিটি ফাইভ। আর আমি নিজেও তোমাদের আগে শিখিয়েছি, তাহলে এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। মনে থাকার কথা, ম্যাথের পার্ট। তার মানে তাহলে বেগ ভি সমান ডি ডিটি অফ এক্স, ত্বরণ এ সমান ডি ডিটি অফ ভি। এবার ভি এর মান বসাইলাম, গুণ করলে এরকম হয়। তার মানে ত্বরণ এ সমান ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। তোমরা তুলে ফেলো, তাহলে সুবিধা হইবে। বলো এবারে বল কত? আমি মুছে ফেলি, আমার যথেষ্ট জায়গা নেই, যেহেতু আমার মুছতে হবে, জায়গা যেহেতু বেশি নেই, মুছতে আমি বাধ্য আসলে। ত্বরণ, তার ত্বরণ গেল, সুতরাং বল এফ সমান কত? এম এ। এবারে মান বসাও এ ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার, এটা হচ্ছে বল। এখন সরল সন্ধিত স্পন্দনের যে শর্ত, সেখানে বলা হচ্ছে বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আবার মনে রাখো, বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আবার শোনো, বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই পর্যন্ত লেখার পর এখন লিখতে হবে সরল সন্ধিত স্পন্দনের শর্ত অনুসারে, সরল সন্ধিত স্পন্দনের শর্ত অনুসারে f is varies as minus x। এবার মাইনাস তোলো, সরি সমানুপাতিক তোলো, তাহলে f equals to minus kx। সামনে লিখতে হয়, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, মনে আছে তো? বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, যেহেতু বিপরীতমুখী তাই কিন্তু মাইনাস, যেহেতু বিপরীতমুখী তাই কিন্তু মাইনাস। এবারে f এর মান বসাও m d স্কয়ার x dt স্কয়ার ইকুয়ালস টু মাইনাস kx। এবারে m দিয়ে পাশে ভাগ করে দাও, কত হয়? তাহলে d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস k ডিভাইড বাই m x। না বোঝার মতো বিষয় নেই। k হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, বস্তুর ভর m ধ্রুব সংখ্যা, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলাফল হয় সেটা আর একটা ধ্রুব সংখ্যা। তো আমরা এটাকে এরকম লিখলাম d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x। তার মানে
কে ডিভাইড বাই এম সমান ওমেগা স্কোয়ার ধরলাম। এক পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? এক পাশে নিয়ে আসলে হয় ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। বিখ্যাত সমীকরণ, পুরো জায়গা মনে রাখতে হবে। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের জন্য, সরল সন্ধিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ। আবার শোনো, এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণ। তার মানে এইটাকে যদি আমি সমীকরণ 1 বলি, তোমার পুরো জায়গাটাই মনে রাখতে হবে। আসলে পরীক্ষার সময় এরকম আসে, এই সমীকরণের উপর ভিত্তি করে অঙ্ক আসে, আবার তোমার কাছে বিভিন্ন রকমের কোশ্চেন করতে পারে। তো আমার মনে হয় জায়গাটা একটু মনে রাখা বুদ্ধিমানের কাজ। ধরো তোমাকে যদি এরকম একটা কোশ্চেন করে যে সরল সন্ধিত স্পন্দনরত একটা কণার গতির সমীকরণ এরকম বলো তোমার কাছে, 2d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 98x ইকুয়াল টু 0। বলো সরল সন্ধিত স্পন্দনরত একটা কণার সমীকরণ এত। তোমার জিজ্ঞেস করলো যে পর্যায়কাল কত। এখন তো তুমি চিন্তা করতেছো আমি তো পারি না, তোমার কাছে প্রশ্ন করলো পর্যায়কাল কত। ফার্স্ট কোশ্চেন, পর্যায়কাল কত। ফার্স্ট কোশ্চেন হচ্ছে পর্যায়কাল কত। এখন যে সমীকরণটা জানো, দেখো এই সমীকরণ ওই সমীকরণের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে দেখো 2 নেই, কিন্তু এখানে 2 আছে। তো অঙ্কটা করার প্রথম শর্ত হচ্ছে এই 2কে বিদায় করা। 2কে বিদায় করার পথ কি? তাহলে এরকম দেখা যায়, এটাকে এরকম দেখা যায় d স্কয়ার x dt স্কয়ার প্লাস 49x ইকুয়ালস টু কত? 0। এখন এটা যদি সমীকরণ 2 বলো, তোমরা খেয়াল করো এই সমীকরণ আর এই সমীকরণ যদি কম্পেয়ার করো, তাহলে দেখো এই অংশ সমান এই অংশ, এই x আর x মিলে আছে, তাহলে ওমেগা স্কয়ার সমান কত? 49। তাহলে ওমেগা স্কয়ার সমান হচ্ছে 49। তাহলে বলো ওমেগা সমান কত? 7। এখন ওমেগা একটা সূত্র আছে তোমরা জানো, 2 পাই বাই কত? ওমেগা একটা সূত্র হচ্ছে 2 পাই বাই t ইকুয়ালস টু কত? 7। তাহলে t এর মান বের করার কোনো ব্যাপার না, এখান থেকে একটু চিন্তা করলে t এর মান পেয়ে যাবা। তার মানে এরকম প্রশ্ন করতে পারে। কাজেই সৃজনশীলের জন্য তুমি সবকিছু মনে রাখবা। তোমার কাছে পর্যায়কাল চাইতে পারে, কৌণিক কম্পাঙ্ক চাইতে পারে, কম্পাঙ্ক চাইতে পারে, আরো একাধিক কোশ্চেন চাইতে পারে, গতিশক্তি চাইতে পারে, বিভব শক্তি চাইতে পারে। যাই চাক না কেন উত্তর কিন্তু এখান থেকে শুরু হবে। আমরা যখন আস্তে আস্তে আরো গভীরে যাব, তখন বুঝতে পারবে যে আসলে সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। যদিও একটু নতুন পড়া, আর তোমরা যেহেতু আমার সামনে নেই, একটু কেমন কেমন লাগবে, এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়ে এগোতে হবে। তোমরা মনে রাখবা কলেজ কখন খুলে তার নির্দিষ্ট কোনো সময় নেই। আমার মনে হয় যে লেখাপড়া করবে আর আমাদের কথা শুনবে সেই কিন্তু লাভবান হবে। অলসভাবে বসে থাকা কোনো যুক্তি নেই। আর যদি মনে করো না আমি কলেজ খোলার পর পড়বো, তুমি ভুল করলে। কলেজ খোলার পর কিন্তু এই লেকচারগুলো আর কোনোভাবেই রিপিট হবে না। কারণ যেহেতু আমাদের কলেজ খোলার পর হাতে যথেষ্ট সময় থাকবে না, সেজন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন করা। কাজেই তোমরা যে যেখানে আসো, যে অবস্থায় আসো, অবশ্যই প্রত্যেকটা লেকচার, প্রত্যেক স্যারের লেকচার একাধিকবার দেখবে, প্রত্যেকটা অনুধাবন করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। বলাই তো আছে যখন যেমন তখন তেমন। যারা বসে থাকবে তারা কিন্তু লসে পড়বে। এই পড়াগুলো কোনোভাবেই আর রিপিট করা হবে না। কাজেই আমার মনে হয় তোমরা মনোযোগী হও, আরও অধিক মনোযোগী হও। যত মনোযোগী হবে ততই বুঝবে। আমার কাছে মনে হয় না যে যা বলেছি না বোঝার মতো। মনোযোগ থাকলে বোঝার মতো যথেষ্ট স্কোপ আছে। আর আমার জানা মতে ম্যাথমেটিক্সে মোটামুটি করিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করলেই সম্ভব বোঝা। অসম্ভব বলতে কিছু নেই। পরের প্রশ্ন হচ্ছে সরল সন্ধিতে স্পন্দনরত কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করো। ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করো। ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করো। আমরা বুঝতেই পারছো পুরোপুরি গণিতের হেল্প নেব। তো আমরা জানি সমীকরণটা কিরকম জানি। আমরা জানি ডি স্কয়ার এক্স ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0। এই মাত্রই এটা শিখে ফেলেছি। কোন ক্লাসে ছিল আমি তো জানিও না, তবে 9, 10 বা 8 হতে পারে। শুদ্ধি পরীক্ষা বলতে একটা পরীক্ষা আছে, মনে করো শুদ্ধি পরীক্ষা। কোন ক্লাসে? শুদ্ধি পরীক্ষা, এরকম একটা পরীক্ষা আছে। শুদ্ধি পরীক্ষা অর্থাৎ এক্স এর একটা মান বসিয়ে তারপর সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করা, সেটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা। আমার ঠিক মনে নেই কোন ক্লাস, তবে অবশ্যই 9, 10 বা 7, 8 কোনো একটা জায়গায় ছিল, একটু মনে করার চেষ্টা করো। আমরাও এই সমীকরণটা একাধিকভাবে সমাধান করা যায়।
তোমরা যেটা যেহেতু একদম তোমরা অনেক দূরে আছো, তো যেই সমীকরণটা তোমরা বুঝবা এইরকম একটা সমীকরণ নিয়ে আমি সমাধান করার চেষ্টা করবো, তাহলে তোমরা লাভবান হবে এবং বুঝতে পারবে আসলে সমীকরণটা এইভাবেই সমাধান করলে সুবিধা। আমরা একটু শুদ্ধি পরীক্ষা চালাম। তো এরপর লেখো, ধরা যাক x equals to a sin omega t plus del 2 হচ্ছে 1 নং সমীকরণের একটি সমাধান। দেখো, তুমি কিন্তু ধরে নিয়েছো যে এই সমীকরণ হচ্ছে ওই সমীকরণের সমাধান। এটা আসলে সত্য না মিথ্যা তুমি কিন্তু জানো না। তোমার কাজ হচ্ছে প্রমাণ করে দেখাই দেওয়া। যদি তুমি দেখো যে এই মানটা এখানে বসানোর পর বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, তাহলে সমাধান হবে। আর যদি দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে না, তাহলে কিন্তু সমাধান হবে না। অর্থাৎ শুদ্ধি পরীক্ষার নিয়ম কি, আমি যে মানটা ধরলাম সেটাকে আমি বাম পাশে বসাবো। বাম পাশে বসানোর পর যদি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়, তাহলে সমাধান হবে। আর যদি সেটা না হয়, তাহলে সমাধান হবে না। তাহলে কি ধরলাম? ধরা যাক x equals to a sin omega t plus del হচ্ছে 1 নং সমীকরণের একটি সমাধান। আর প্রশ্ন হচ্ছে এটা সমাধান কিনা তুমি কিনা জানো না। তবে তোমরা মনে রাখবা, যেহেতু সরল দোলকের গতি সাইন ওয়েভ, সেক্ষেত্রে দুইটা ফাংশন শুধুমাত্র সমাধান হবে, সেটা হচ্ছে সাইন এবং কস। অবশ্যই মনে রাখবা, দুইটা ফাংশনের সমাধান হবে, সেটা হচ্ছে সাইন এবং কস। তুমি যে অবস্থায় ধরো, যেখান থেকেই ধরো, নিশ্চিত থাকো উত্তর হয়ে গেছে। তার মানে আমি সাইন ধরেছি, কোনো সমস্যা নেই। আর তোমার বইতে অন্যভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। আমি যেটা করাচ্ছি আমার মনে হয় সেটা বুঝতে সমস্যা হবে না। এখন দেখো, এই মানটা সরাসরি এখানে বসানো যাচ্ছে না। এই জায়গায় x এর 2 বার অন্তরীকরণ করা আছে। কয়বার? 2 বার। এই x এর মান এখানে বসানো যাচ্ছে, কিন্তু এখানে তো বসে কোনো লাভ নেই। তাহলে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার। কয়বার? 2 বার। তাহলে আমরা এরকম বলবো যে 2 নং সমীকরণকে, কয় নং সমীকরণকে? 2 নং সমীকরণকে স্মল t এর সাপেক্ষে পরপর, স্মল t এর সাপেক্ষে পরপর 2 বার অন্তরীকরণ করে পাই। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এর মিনিং হচ্ছে এই দুই পক্ষকে ডিডিটি দ্বারা গুণ করতে হবে। টি এর সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে দুই পক্ষকে, এই সমীকরণের দুই পক্ষকে ডিডিটি দ্বারা গুণ করতে হবে। তার মানে হচ্ছে ডি ডিটি অফ এক্স, বাম পক্ষে গুণ করলাম, এবার ডান পাশকে, তাহলে হয় ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমার মনে হয় একটু সমস্যায় পড়তে পারো, সেই জন্য আমরা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। সূত্র হচ্ছে এরকম, খেয়াল করো, ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, এটা সূত্র। আবার ডিডি এক্স অফ কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। আবার মনে করার চেষ্টা করো, ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। আবার শোনো, ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স মানে কি? সাইন এক্স। এখন যদি এটা সূত্র, সরাসরি সূত্র গণিতে আছে, তোমরা সেখান থেকে শিখবে। মূল নিয়মে, আমার যতটুকু মনে আছে, মূল নিয়মে অন্তরীকরণ করে, গণিতের ক্যালকুলাস অংশে রয়েছে মূল নিয়মে অন্তরীকরণ করে। যদি এরকম থাকে, দেখো, ডিডি এক্স অফ সাইন 4x, তাহলে এই 4x কে শুধু x পড়তে হয়, আর তখন এর অন্তরীকরণ হয় sin x এর পরিবর্তে cos 4x। কিন্তু এটা কি সত্যি x? না, x এর সাথে অন্য কেউ আছে, 4 আছে। তাহলে x এর সাথে যে থাকবে সে সামনে আসবে। আসলে এটাকে পুনরায় অন্তরীকরণ করলাম। পুনরায় অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে x কে করলে হয় 1 into 4, তার মানে 4। তোমাদের এত মনে রাখার দরকার নেই। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাকে x পড়বা, তাহলে sin x এর পরিবর্তে cos 4x। এবার x এর সহগ কত? x এর সহগ 4, সে আগে এসে বসবে, শুরুতে এসে বসবে। আবার শোনো, sin x এর পরিবর্তে cos 4x, x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 4, যে সহগ থাকবে সে আগে এসে বসবে। এখন যদি এরকম থাকে ডি ডিটি অফ sin ওমেগা টি, বুঝতেই পারছো, sin তাহলে হবে cos ওমেগা টি। এবার বলো টি এর সহগ কত? ওমেগা, ওমেগা আগে আসবে। যদি এরকম থাকে ডি ডিটি অফ cos ওমেগা টি, তাহলে বুঝতে হবে cos এর পরিবর্তে মাইনাস sin ওমেগা টি। এখন এই টি এর সহগ কত? ওমেগা, ওমেগা আগে আসবে। যদি এরকম থাকে 4x plus 5,
এখন কিন্তু আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেল। দেখো এই 5 কেমন সংখ্যা? ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যাকে যদি অন্তরীকরণ করা হয় ফলাফল হয় কত? 0। তার মানে ddx অফ sin 4x প্লাস 5, এইটাকে সরাসরি x পড়বা। কি পড়বা? x পড়বা। যদি x পড়ো তাহলে এটার পরিবর্তে 4x প্লাস 5 ঠিকই লিখলাম। সমস্যাটা পরের অংশে গিয়ে দেখো এই x এর সাপেক্ষে 5 কে যদি অন্তরীকরণ করি ফলাফল হয় 0, তাহলে এটার কোনো দরকার নেই। x এর সহগ থাকলে কত? 4 আগে বসবে। ঠিক সিমিলারলি যদি এরকম থাকে ওমেগা টি প্লাস ডেল, তাহলে বুঝতে হইবে এই সাইনের পরিবর্তে সরাসরি তাহলে হবে cos ওমেগা টি প্লাস ডেল। কিন্তু এই ডেল ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়, তাহলে টি এর সঙ্গে কত? ওমেগা। আমার মনে হয় আর সমস্যা নেই। ঠিক একই রকম cos sin সব বলে আসবে। এগুলো অন্তরীকরণের অংশ ছিল, তোমরা হয়তো আগে দেখেছো গণিতে বারবার হওয়ার কথা। তাহলে কি হয়? বাম পাশে আমার কত হয়? তাহলে বাম পাশে হয় এরকম dx dt। তাহলে হবে তাহলে এই সাইনের পরিবর্তে cos ওমেগা টি প্লাস ডেল। এখন দেখো এই টি এর সাপেক্ষে ডেলের যদি অন্তরীকরণ করি ফলাফল হয় 0, তাহলে বা থাকলো ওমেগা টি, তাহলে টি এর সহগ কত? ওমেগা। এই ওমেগা আসলো, আর আগে থেকে এ আছে, এ থাকলো। তাহলে একবার অন্তরীকরণ করলে ফলাফল হচ্ছে ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল। আমার করতে হবে 2 বার, করছি কয়বার? একবার। যদি আরেকবার করে দ্বিতীয়বার, এবং যদি আরেকবার করো তাহলে ডি ডিটি অফ এই সমীকরণকে আরেকবার করতে হবে। তাহলে dx dt equals to d dt of omega a cos omega t plus del। তাহলে কত হয়? বাম পাশ হয় d স্কয়ার x dt স্কয়ার, এখানে হয় তাহলে এটার পরিবর্তে cos এর পরিবর্তে মাইনাস sin omega t plus del। আচ্ছা, এখন এটা ধ্রুব সংখ্যা, এটা 0, এর সহগ কত বলো? ওমেগা। এই ওমেগা আসলো, আগে থেকে ওমেগা আছে, গুণ করো, তাহলে হয় ওমেগা স্কয়ার। 2 নম্বর সমীকরণ যদি মনে থেকে থাকে এইটুক সমান আছে x। সমীকরণ নাম্বার 2, তাহলে কি আসে? তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x because x equals to a sin omega t plus del। এবারে 1 নং সমীকরণের বাম পক্ষ। এবার 1 নং সমীকরণের বাম পক্ষ হতে পাই, 1 নং সমীকরণের বাম পক্ষ হতে পাই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে d স্কয়ার x ডিভাইড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x। মান বসাও, এটার মান কত? মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে মাইনাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x কাটাকাটি করলে হয় 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে x ইকুয়ালস টু, তার মানে কি? তার মানে হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল হচ্ছে 1 নং সমীকরণের একটি সমাধান। তার মানে হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল হচ্ছে 1 নং সমীকরণের একটি সমাধান। আবার শোনো, তার মানে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল হচ্ছে 1 নং সমীকরণের একটি সমাধান। অত মন খারাপ করার মতো কোনো বিষয় নেই। আস্তে আস্তে গণিতটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবো পানির মতো সহজ। কিছুই করিনি, শুধু 2 বার অন্তরীকরণ করছি। অন্তরীকরণ করতে গিয়ে সাইন এবং কসকে আমার লাগছে বারবার, সেটা আমি দেখিয়েছি। আমার জানা মতে গণিত থেকে তোমরা ইতিমধ্যেই শিখে ফেলেছো, আর ক্যালকুলাসের প্রথম দিকেই রয়েছে। এগুলো না শেখার কোনো যুক্তিই নেই এখনো। আর এখন না শিখলে শিখবে কবে? এখনো যদি না শেখো তাহলে আর শেখার মতো আমার মনে হয় সুযোগই থাকবে না। এগুলো সবাই বুঝতে হবে। এই মিনিমাম ক্যালকুলাস না জানলে আসলে ফিজিক্স পড়া সম্ভব না। এইটুকু তোমার শিখতেই হইবে। যতই বলো স্যার বুঝতে পারি না, ওইসব কথার কিন্তু কোনো দাম নেই। বুঝতে তোমার হবেই। আমার পক্ষে তো আর গণিত পড়ানো সম্ভব নেই এই মুহূর্তে। তোমার বুঝতে হবে, আসলে ওগুলো বুঝতে হবে। আমার যতটুকু আমার অংশে যা তা কিন্তু আমি দেখাইছি। হ্যাঁ, তোমরা একটু বাসায় বারবার বই দেখবে। বই তো হয়তো অন্যভাবেও করা থাকতে পারে, যেটা দেখাইলাম এইটাই তুলবে, এটা তুলে বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো কমেন্টে লিখবে, অথবা আমাকে সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করলে আমি আবার বলে দেবো। টেনশন ফ্রি, অত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু বিষয় নেই। সরাসরি ফোন দেবে যখন প্রয়োজন হয়, স্যার ওই জায়গা দিয়ে বুঝিনি, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আগামী লেকচারে তোমরা বলে যে স্যার ওই জায়গা দিয়ে সমস্যা একটু দেখেন, সমস্যা নেই, দেখাবো না। যদিও রমজানের মধ্যে সবাই একটু ক্লান্ত, তারপর দেখতে তো হবে আসলে যতটা করা যায়। কি করার, বিশেষ পরিস্থিতি, এমন আয়োজন।
পরের প্রশ্ন হচ্ছে, তোমরা খাতায় লেখো, সরল সন্ধিতে স্পন্দনরত কণার বেগের রাশিমালা বের করো। সরল সন্ধিত স্পন্দনরত কণার বেগের রাশিমালা বের করো। বেগের রাশিমালা বের করো। পরের প্রশ্ন হচ্ছে, সরল সন্ধিত স্পন্দনরত কণার বেগের রাশিমালা বের করো। সরল সন্ধিত স্পন্দনরত কণার বেগের রাশিমালা বের করো। একটু আমরা শিখছি যে আমরা জানি সরল সন্ধিত স্পন্দনরত কণার সরণ। আমরা জানি সরল সন্ধিত স্পন্দনরত কণার সরণ, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল। এই মাত্র শিখেছি। আমরা জানি সরল সন্ধিত স্পন্দনরত কণার সরণ x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল। যেখানে বলো কোনটা কি? যেখানে স্মল ক্যাপিটাল A সমান সমান বিস্তার, তাকে বলা হয় বিস্তার। ওমেগা সমান হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ডেল হচ্ছে আদি দশা। এবার বেগ v সমান কত? ddt অফ x। সংজ্ঞায় বলাই আছে সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। কি বলা আছে? সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। আবার শোনো, সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। x এর মান বসো, তাহলে ddt অফ a sin ওমেগা t প্লাস ডেল। এবারে নিজের অন্তরীকরণ করো, আমি একটু ওয়েট করি, তারপর তোমরা দেখবা যে পারো, আমার সাথে মিলে কিনা। তাহলে পারো। এটাকে অন্তরীকরণ করে দেখো কত হয়। সবাই দেখো কত হয়। হ্যাঁ, এখন একটু মনে করার চেষ্টা করো। বলো সাইনের পরিবর্তে কত? সাইনের পরিবর্তে কস। আগেই বলেছি এই সাইন বা কজের সামনে যতটুকু থাকবে সেটাকে এক্স পড়তে হয়। যদি এক্স পড়ো তাহলে এখানে যা আছে তাকে সাইন এক্স এর পরিবর্তে তাহলে কজ এক্স। কজ এক্স বলতে আসলে শুধু এক্স লেখা যাবে না, যা আছে তাই লিখতে হবে, বাট পড়তে হবে এক্স। আবার শোনো, পড়তে হবে এক্স, বাট লিখতে হবে যা আছে তাই। এবারে এই টি এর সাপেক্ষে ডেলের অন্তরীকরণ হয় না, সে ধ্রুব সংখ্যা, আর ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে হয় 0। এবার থাকলো ওমেগা টি। টি এর সহগ কত? ওমেগা। এই ওমেগা আগে আসলো, আর এ তো আগে থেকেই ছিল, তাহলে ওমেগা টি। এখন এটাকে এরকম লেখা যায়, দেখো ওমেগা এ। আমরা যদি একটু এরকম লিখি, দেখো তাহলে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। অর্থাৎ কজের রূপে একটা স্কয়ার দিলাম, আর একটা রুটও দিলাম। স্কয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে এই লাইন থাকে আমার। দেখো এ স্কয়ার আর এই রুট কাটা যায়, কাটা গেলে আগের মতো থাকে। প্রশ্ন স্যার লেখার দরকারটা কি? আর তুমি তো বুঝতেই পারছো, আমাদের যেহেতু সৃজনশীল সমাধান করতে হবে, যে সূত্র দিয়ে সৃজনশীল করতে হবে সেই পর্যন্ত এখন আমরা আসিনি। কাজেই সৃজনশীল করার জন্য আমার আসলে আরো সামনে যেতে হবে। এইবারে ওই সমীকরণটা কিভাবে লেখা যায় দেখো। এটা কিরকম লেখা যায়? বা ভি সমান ইকুয়াল টু বা ওমেগা রুট বার, এটাকে লেখা যায় এ স্কয়ার। এখন কজ স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। কিছু জানার কথা, কজ স্কয়ার সমান সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটা সমান সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবারে এটাকে এরকম লেখা যায় ওমেগা রুট বার এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। ওমেগা টি প্লাস ডেল, তাহলে কি লেখা যায়? ওমেগা রুট বার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, because x equals to a sin omega t plus del। শেষ লাইনটা অবশ্যই মনে রাখতে হবে। তার মানে কি দাঁড়াইলো? তাহলে তোমার মনে রাখতে হবে ভি সমান কত? তাহলে তোমাকে মনে রাখতে হবে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণার বেগের রাশিমালা। তাহলে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণার বেগের রাশিমালা। বোর্ডে সবই আছে, বোঝার চেষ্টা করো, না বলতে জিজ্ঞেস করতে পারো। পরের প্রশ্ন হচ্ছে ত্বরণ। আমরা বেগ বের করলাম। পরের প্রশ্ন হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণার ত্বরণ কত? যদি এই কোশ্চেনটা আসে তাহলে
আমরা একটু আগে যে কোশ্চেনটা সলভ করছি সেখান থেকে আমরা এই সমীকরণ পর্যন্ত করে আসবো। এই সমীকরণ এখানে স্টার দেওয়া আছে, এটা বেগের রাশিমালা। যদি ত্বরণ চাই সেক্ষেত্রে প্রথম থেকে এই পর্যন্ত করে আসবে, তারপর লিখবা, তারপর পরে যোগ করবা, লিখবা। সুতরাং ত্বরণ এই সমান কত বলো? এই সমান ডিবিডিটি। এখন ভি এর মান বসাও, কথা হয় ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। করো, সওয়াল করো, সবাই অন্তরীকরণ করো, তারপর আমার সাথে মিলাবে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে করে ফেলেছো। তাহলে কথা হয় বলো, কজের পরিবর্তে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস কত ডেল। এখন এখান থেকে তুমি ওমেগা পাবা, তাহলে কথা হয় মাইনাস ওমেগা স্কয়ার এ, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা হচ্ছে ত্বরণের রাশিমালা। আজকের এই পর্যন্তই থাকবে। তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে। যখন তুমি বারবার দেখবে তাহলে তখন তুমি বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস যদি বারবার প্র্যাকটিস করা হয় আস্তে আস্তে মাথায় ঢুকবে। নতুন জিনিস যেহেতু ফিজিক্সের মতো একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি না দেখলে কিন্তু পারবে না। আর যদি মনে করো না স্যার কঠিন লাগছে আমি পড়বো না, আরও ভুল করলে। কারণ ফিজিক্স তো আসলে ওরকম পালি সাহিত্যের মতো হবে না। ফিজিক্সই কাজে লেখাপড়া ভালো করে করতে হবে। ফিজিক্স একটু জটিল, সেটাও মেনে নিতে হবে, তোমার প্র্যাকটিসও বারবার করতে হবে। আর বারবার প্র্যাকটিস করলে আসলে সম্ভব, আমি তো মনে করি সম্ভব, অসম্ভব বলতে কিছুই নেই। একদম সহজ একটা লেকচার গেল, আমার মনে হয় জটিল কোনো কথাই বলিনি। অনেকক্ষণ ধরে তোমরা সেটের সামনে আছো, সবাই আমার কাছে মনে হয় অনেকটা অধৈর্য হয়ে পড়ছো। আজকের আমি আর সামনে যাব না, যেহেতু সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তোমরা সবাই বাসায় থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় বারবার লেখাপড়া করবে, বাবা মার কথা শুনবে। রাষ্ট্রের যে সমস্ত বিধিবিধান আছে, বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, ঘরের মধ্যে থাকাই বুদ্ধিমানের কাজ। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবে না। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।